এসেছে? তোমার পছন্দের পাত্র বিয়ের আগে তোমার মেয়ে দখল নিতে এসেছে। বিপ্লব, এই হারামজাদা হাড় মাংস এক করে রাস্তায় ফেলে দিয়েছো। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার অনুমতি ছাড়া রাতে কেন ওই বাড়িতে গেলি? তুই তো বলেছি মিলির মন জয় করার জন্য, ভালোবাসার জন্য, 2 নম্বরই কিছু করার জন্য নয়। ড্যাড, তোমার কথা মতো চলতে গিয়ে আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। এবার আমার নিজের প্ল্যান মতো কাজ করতে হবে। তোমার আর কোনো কথা আমি শুনবো না। দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব। কি বললি? না বাবা, এটা কোনো কথা না। আচ্ছা, আমি তোকে মেরেছি, অন্যায় হলে তুই আমাকে মার মার। তুই চলে গেলে আমার এতদিনের আশা ভরসা সব ধুলে মিশে যাবে। রাগ করে না বাবা। হ্যাঁ, যে গরু দুধ দেয় তার লাথি খেতে দোষ কি? বৃহৎ কিছু পেতে গেলে ছোটখাটো ঘটনাকে এড়িয়ে যেতে হয়। আয় বাবা, আয় 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 আয়, লক্ষ্মী লক্ষ্মী। এটা কোনো কথা না। টমি যে অপরাধ করেছে আমি জানি তার কোনো ক্ষমা নেই। মিলি যদি আমার মেয়ে হতো আর তার সঙ্গে যদি কেউ টমির মতো আচরণ করতো তাহলে আমি তাকে খুন করতাম। টমিকে তুমি মেরে ফেললে না কেন? হ্যাঁ, আমি বাপ হয়ে বলছি, টমিকে তোমার মেরে ফেলা উচিত ছিল। নাজমুল, তোমার আর আমার সন্তানের মাঝে তফাৎ কি? মিলি মামনি কি আমার মেয়ে না? এই হারামজাদা যা করেছে তার শোনার আগে আমার মরে যাওয়া উচিত ছিল। এই হারামির বাচ্চা, পা ধর। না, পা ধরার কোনো দরকার নেই। তুমি তোমার ছেলেকে নিয়ে ফিরে যাও। আমার মেয়ের স্বামী হবার কোনো যোগ্যতাও নেই। তোমার সাথে বন্ধুত্বের খাতিরেই শুধু এইরকম একটা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছিলাম। এটা কোনো কথা না। সামান্য একটা ভুলের জন্য তুমি আমাদের এতদিনের বন্ধুত্ব ভেঙে দিতে চাও? সামান্য ভুল? সামান্য ভুল? এটাকে তুমি সামান্য ভুল বলছো? হ্যাঁ, বলছি এই জন্য যে সব ভুলই ভুল নয়। মিলি মামনি টমির হবু স্ত্রী, আর হবু স্ত্রীর সঙ্গে গোপনে কথা বলার কৌতূহল যে কোনো যুবকেরই থাকতে পারে। যৌবনে তোমার আমারও ছিল। চুপ কর জব্বর, চুপ কর। তোমার সাথে এ ব্যাপারে আমি আর একটি কথাও বলতে চাই না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। নাও গেট আউট। এটা কোনো কথা না। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে খুন করে তোমার মেয়েকে তুলে নিয়ে যেতে পারি। আমি থাকতে এই দুনিয়ায় এমন কোন পাপের বেটা জন্ম নেয় নাই যে নাজমুল হক সাহেবকে খুন করে তার মেয়েকে তুলে নিয়ে যেতে পারে। তুমি? ওর নাম বিপ্লব। ইতিহাস পড়া থাকলে আপনি নিশ্চয় জানেন বিপ্লবের আর এক নাম শক্তি। ড্যাড, এই লোকটি মিলির বডিগার্ড। হ্যাঁ, সে শুধু আমারই বডিগার্ড নয়, সব রকম অন্যায় অত্যাচার জুলুমের হাত থেকে গোটা সমাজকে রক্ষা করা বডিগার্ড। আপনার লম্পট ছেলে হাত থেকে আমাকে যেমন রক্ষা করেছে তেমনি সারা জীবন রক্ষা করবে। সারা জীবন? ওর পরিচয় জানো? একজন মানুষ। এটা কোনো কথা না। মানুষ কোনো পরিচয় নয়। পরিচয় তার। ওর বড় ভাই রশিদ আমার অফিসের একজন সাধারণ কর্মচারী ছিল। বউ বাচ্চাকে ঠিকমতো খাবার দিতে পারতো না বলে প্রতিদিন আমার কাছে ভিক্ষার থালা নিয়ে ঘুরে বেড়াতো। বিপ্লব, আমি সুটটায় পড়লে কোনো বদমাশ ভদ্রলোক হতে পারে না। গেট আউট। নাজমুল, এটা কোনো কথা না। আমার নাম জব্বার, কথাটা মনে রেখো। আয় টমি। আরে তুমি রশিদের ভাই? জি। রশিদ তো জব্বার অফিসের ম্যানেজার ছিল, বড় সৎ ছিল। হি ওয়াজ এ ভেরি নাইস ম্যান। ওই যে আমার অফিসের সময় হয়ে গেল, আমি যাই। হ্যাঁ, আচ্ছা, চলি মা। ওকে। আপা আসো পুতু, সরো সোনা সরো। আসো। কুত্তার দিবে দেখি কুমু। তোর যা খুশি তাই কর গিয়ে। আসো। আচ্ছা, এটা ফালাই দেই। আচ্ছা।
আর এইটা দিয়া আইসুল বান্দি। আপা কি ওষুধ নেবেন? ওষুধ নেব না, আমার বাবা হামিদ মাস্টার এই দোকান থেকে কিছু ওষুধ বাকি নিয়েছিল, আমি সেই টাকা দিতে এসেছি। মোরা বাকি বেশি না। আপনাদের বাকি খাতাটা দেখুন না। মগো বাকির খাতাই নাই। অন্ধকে কিছু সাহায্য করেন বাবারা, অন্ধকে কিছু সাহায্য করেন। অন্ধকে কিছু সাহায্য করেন, অন্ধকে কিছু সাহায্য করেন, অন্ধকে কিছু সাহায্য করেন বাবা। অন্ধকে কিছু সাহায্য করেন বাবা। ভাবি, 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 এই রিক্সা, এই ঘুরো, রাখো রাখো, ঘুরো, তাড়াতাড়ি করো, যাও, আরে চলতে যাও, এদিক এদিক যাও, এই রিক্সা রাখো রাখো রাখো, এই নাও, যাও। এই নাও, আমাকে কেটে টুকরো টুকরো করে তারপর তুমি যা খুশি তাই করো। তুমি এত নিচে নামবে আমি কখনো ভাবতে পারিনি বাবা। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ভেবেছিলাম পেনশনের টাকায় আমার শেষ জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটবে, হলো না, তা হলো না। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। এটা হার জিতের প্রশ্ন নয় বাবা, আত্মসম্মান আর আত্ম অহংকারের প্রশ্ন। আত্ম অহংকার? তুই যদি তোর মেয়ের জন্য অন্যের দুয়ারে গোলামি করতে পারিস, তাহলে আমি কেন পারবো না আমার মেয়েদের জন্য হাত করতে? বাবা আমি বুঝি, আমি সবই বুঝি আসমা। অভাবের সংসার করে একটা কানা করিও নেই। আমার দাদুমণি অসুস্থ, অর্থের অভাবে বিনা চিকিৎসায় আমার চোখের সামনে আমার দাদুমণি ধুকে ধুকে মরবে, আর আমি বসে বসে ওর মৃত্যু দেখবো। আমি হাত পেতে বড় লোকদের পকেটের কোনায় পড়ে থাকা 2-4 পয়সা চেয়ে নিয়েছি। চুরি ডাকাতি করিনি, চুরি ডাকাতি তো করিনি, আমি চুরি ডাকাতি করিনি। আশ্চর্য এই জীবন, শিক্ষক থেকে ভিক্ষুক। তুই ওকে, ও আমাদের কেউ না। যদি সত্যি কেউ হতো তাহলে সামান্য কারণে আমাদের ছেড়ে চলে যেতে পারতো না। ভাবি, বাবা মার আদর কিছুই মনে নেই আমার। তোমাকে পেয়ে কখনো মনে হয়নি আমার মা নেই,
অথচ তুমি শুধু আমার অপরাধটা দেখতে পাবে, কিন্তু সত্যি আমি অপরাধী কিনা সেটা জানতে চাইলে না। যদি আমার মা বেঁচে থাকতেন, এতদিন পর সন্তানকে কাছে পেয়ে সব ভুলে গিয়ে বুকে জড়িয়ে আদর করে বলতেন, বাবা এতদিন তুই কোথায় ছিলি, কেমন ছিলি। সেদিন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে না গিয়ে রাস্তায় মরে গেলে ভালো হতো। আমার বুক থেকে ঋতুকে এভাবে কেড়ে নেওয়ার এই দৃশ্য অন্তত দেখতে হতো না। ভাবি, আমি জানি তোমাদের সংসার আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি চলে যাচ্ছি। যাবার আগে শেষবারের মতো ঋতুকে একটু আদর করতে দেবে ভাবি। ওরে, সব বন্ধন ছিন্ন করা যায়, রক্তের বন্ধন ছিন্ন করা যায় না রে। তাই তোর ভাইয়ের মৃত্যুর পর তোদের রক্তকে বাঁচিয়ে রাখার জন্য আমি অন্যের বাড়িতে গোলামি করেছি। দাঙ্গা হাঙ্গামা করে কোনো মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে না বিপ্লব। সেদিন যদি লালুর সঙ্গে হাঙ্গামা না করতিস, তাহলে এতদিন আমাদের বিচ্ছিন্ন হয়ে থাকতে হতো না রে। আমি শুধু তোর ভাবি নই, মা। সেই মায়ের দাবি নিয়ে আমি তোকে আদেশ করব, আজ থেকে তুই মারামারি করতে পারবি না, এটা আমার কসম। যদি আমার কসম তুই রক্ষা করতে না পারিস, তাহলে আমাদেরকে পর করে সারা জীবনের জন্য চলে যেতে পারিস। একবারই কেটে কেটে সব ভুলে যাব। তোমার প্রতিটি শব্দ, প্রতিটি কথা আমার কাছে কসম হয়ে থাকবে ভাবি। ঋতু, আরে বিপ্লব ভাই, অবাক হবার কিছু নেই। হ্যাঁ, নিশ্চয়ই কোনো খুশির খবর নিয়ে এসেছো। আমার চাকরি হয়েছে। চাকরি? হ্যাঁ। হা করো মামুনি। বাবা, আপা বৈশা থেকে 12টা বেজে গেল। তোরা খেয়ে শুয়ে পড়। কি বডিগার্ড ভাই কপালটাই ভালো, আসলো বডিগার্ড হইয়া, আর আমরা এখন সবাই তার নাইট গার্ড হয়ে গেছি, তাই না? চল শুয়ে পড়ি। আমি কি তোর বউ যে তোর লগে শুমু? হাই হাই, ওকে নিয়ে যা, লেট হয়। আসো সোনা, তোমার সাথে শুই, চলো। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। ঠুকু আব্বাজান, আমার লোকেরা আপনাকে এইভাবে ধরে এনেছে বলে কিছু মনে করেননি তো? হারামজাদাদের বলেছিলাম আপনাকে সসম্মানে চ্যাংদোলা করে নিয়ে আসতে, কিন্তু ওরা এনেছে হাঁটিয়ে। কোথায় তোমার এই দেহের সেই রক্ষী? ডাকো তাকে, খুব তো বাহাদুরি দেখিয়েছিল সেদিন, এখন কোথায়? বিপ্লব জানতে পারলে তোদের জ্যান্ত পুঁতে ফেলবে। জানবে কোত্থেকে? আর জানলেও সে এখানে আসবে না, কারণ তোমার চাইতে অনেক বেশি টাকা দিয়ে আমি তাকে কিনেছি। এখন সে আমার বডিগার্ড। কি ভাবছেন আব্বাজান? আমি কাজী সাহেবকে সঙ্গে করে নিয়ে এসেছি। যৌতুক ছাড়া এমন একটা জামাই কোথায় পাবেন? তোর স্বপ্ন কোনোদিন সত্য হবে না। আমি স্বপ্ন দেখি না, ড্যাডির ইচ্ছা তোমাকে ছেলের বউ হিসেবে দেখবে। আমি তার ইচ্ছা পূরণ করতে এসেছি। আমি মরে যাব, তবু তোর মতো দুশ্চরিত্র লম্পটের ঘরে বউ হয়ে যাব না। এই পুরুর জীবনের বিনিময়ও হবে না? না, আমি বেঁচে থাকতে মিলির সাথে তোর বিয়ে হবে না। এর মানে আপনার একমাত্র মেয়ের বিয়ে আপনি দেখতে চান না। ভেরি স্যাড, ভেরি স্যাড। আমি ইচ্ছে করলে এক গুলিতে আপনার এক খুলিটা উড়িয়ে দিতে পারি, কিন্তু এভাবে মরলে মজা পাবেন না।
পাগড়ির রং সাদা, কাফনের রঙও সাদা। এখন তুমি বলো, আমি কি এই পাগড়ি পরবো না তোমার বাবা কাফন পরবে? আমার জীবন যাক, তবু তুই রাজি হচ্ছে মা? না বাবা না, জন্মের পর আমি মাকে দেখিনি। তুমি আমার বাবা, তুমি আমার মা। পারবো না বাবা, বাঁচতে পারবো না। কিন্তু জেনে শুনে একজন সন্তানকে অমঙ্গলের দিকে ঠেলে দিয়ে কোনো বাবা বেঁচে থাকতে পারে না মা, পারে না। বাবা, একজন সন্তানের অসুন্দর জীবনে চাইতে পিতার জীবন অনেক মূল্যবান। না, দোহাই লাগে বাবা, রাজি হয়ে যাও। না, আমি মরে যাব, তবে ওই কুত্তাদের কাছে আমি আত্মসমর্পণ করব না। তুমি মরে গেলে আমি যেতে মরে যাব। ব্যাস ব্যাস, প্রেম কোনো আইনের আওতায় পড়ে না। বিদায়। জনাব নাজমুল হক, তার মেয়ে আমার প্রেমিকা মিলিকে আমার সঙ্গে বিবাহ না দেওয়ার অপরাধে আমার আদালত চালা। হ্যালো, পুলিশ আমাদেরকে ফলো করছে। পুলিশের কাছে ধরা পড়বে না, প্রয়োজনে মিলিকে গাড়ি থেকে। ওকে, প্লিজ ওনাকে হাসপাতালে নিয়ে যান। আমাকে হাসপাতালে নিতে হবে না, আমি ঠিক আছি। বাবা, কি হলো বাবা? শুধু আমার জন্য তোমার জীবন গেল। কারা কারা আপনার বাবাকে খুন করেছে বলুন? জব্বর খা ছেলে টমি, তার সাথে আরো লোক ছিল। স্যার, এই ছবিটা পাওয়া গেছে। তদন্তের জন্য দরকার হবে স্যার। হাত পাও বাঁধা অবস্থায় এদেরকে ভিতরে পেয়েছি। আরে এদের হাত কড়া লাগিয়েছো কেন? জিজ্ঞাসাবাদের জন্য দরকার হবে না স্যার? মেয়ের সামনে খুন করেছে বাপকে, মেয়েই তো সব বলেছে। তাছাড়া এই মামলার সাক্ষী পুলিশ নিজে। হ্যান্ডকাপ খুলে দাও। জি স্যার। প্লিজ প্লিজ বি কোয়াইট। বাপ মা কারো চিরদিন বেঁচে থাকে না। যারা আপনার বাবাকে খুন করেছে 24 ঘন্টার মধ্যে আমি তাদের সবাইকে এনে এই হাত করা পরিয়ে ছাড়বো। ওনাকে ছেড়ে দিন, ময়না তদন্তের জন্য নিয়ে যাচ্ছি। ধরো ধর ধর। পুলিশ আসলো কোত্থেকে? আমার টমির পিছনে পুলিশ আসলো কোত্থেকে? শুধু টাকা গুনতে শিখেছ? সে আপনার দোয়া স্যার। স্যার, চাকরি করি সরকারের আর ডিউটি করি আপনার। এটা কোনো কথা নয়। নাজমুলের লাশ কোথায়? আত্মহত্যার ময়না তদন্ত চলছে। মানে খুন হওয়ার পর মিলি আমাকে ঘটনাস্থলে নিয়ে যায়। মিলি? মিলি সে এখন কোথায়? বাড়িতে। আপনি আমাকে না বললেও আমি জানি। মিলিকেই আপনার দরকার। আর সেই এতই যখন বোঝো, মিলিকে নিয়ে এলে না কেন?
শুধু ঘুষ খেতে শিখেছো, পুরোপুরি ক্রিমিনাল হতে পারোনি। এবার পেরেছি, খুন করেছে তো টমি, আর পুলিশ রিপোর্টে খুনি হয়েছে মিলির বডিগার্ড বিপ্লব। গুড, ভেরি গুড। এবার বিপ্লবকে অ্যারেস্ট করো আর জিজ্ঞাসাবাদের কথা বলে মিলিকে আমার কাছে নিয়ে এসো। নো নো নো, অন্য কোনো কথা না, গো গো। কি ব্যাপার? ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে মানে কাইল রাইতে তুমি নাজমুল হক সাহেবরে খুন কইরা তার মাইয়া মিলিরে কিডন্যাপ করছিলা। তোমার হাত থেকে পালাইয়া মিলি থানায় গিয়া তোমার নামে মামলা করছে। তমিজ, এই শিকার আমার। আমি জানি এসব তোমার কারসাজি। বলো মিলি কোথায়? আমার মিলিকে কোথায় লুকিয়ে রেখেছো? আয় মিলি তোর, মিলি তোর, বল মিলি তোর। হ্যাঁ, মিলি আমার। আমি শুধু তোর ভাবি নই, মা। সেই মায়ের দাবি নিয়ে আমি তোকে আজ থেকে তুই মারামারি করতে পারবি না, এটা আমার কসম। এই খুনিকে ধরো, এই ধরো, ধরো ধরো ধরো। বিপ্লব, তুই আমার কলিজাটা ছিঁড়ে ফেলেছিস। আমি তোর কলিজাটা ছিঁড়ে এনে কাবাব বানাবো, কাবাব বানাবো। হারামখোরের দল, বেঈমানের দল, তোদের বুকে রক্ত না চড়ে আমার বুকে কেন রক্ত চললো? মনে শক্ত হয়ে গেছে, একটা ডাক্তার বলি না, একটু হাসপাতালে নিতে পারি না। এই দেখুন স্যার, এই লোকটাই নাজমুল হক সাহেব আর টমিকে খুন করেছে। এই যে দেখছি রশিদের ভাই। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার সামনেই টমিকে খুন করলো স্যার। আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন? হ্যাঁ হ্যাঁ, না স্যার না, ধাওয়া করেছি, ধরতে পারিনি। টমিকে তো খুন করলই, আবার তার গাড়িটাও নিয়ে পালিয়েছে স্যার। সব পয়েন্টে পয়েন্টে ওয়ারলেস করে দিয়েছে। এটা কোনো কথা না। 24 ঘন্টার মধ্যে আমি বিপ্লবকে জীবিত অথবা মৃত্যু দেখতে চাই। শালা চোখের পলকে কোন দিকে পালিয়ে গেল? এই খুনিকে ধরিয়ে দিন, 5 লাখ টাকা পুরস্কার। বিশিষ্ট ব্যবসায়ী জব্বার খাঁর একমাত্র পুত্র টমি এবং শিল্পপতি নাজমুল হক সাহেবকে খুন করে বিপ্লব নামের এই লোকটি আত্মগোপন করেছে। যদি কেউ তাকে ধরিয়ে দিতে পারেন তাহলে নগদ 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আমি জানতাম এমন কিছু একটা ঘটবে। আমার কথার অবাধ্য হয়ে ওর ভাই হয়েছে খুন আর ও হয়েছে খুনি। আমার বিশ্বাস হচ্ছে না আপু, বিপ্লব ভাই এ কাজ করতে পারে।
তোর আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু এসে যায় না বাবলি। শহরবাসী এখন জেনে গেছে বিপ্লব খুনি। তুই যাই বলিস আসমা, আমার মনে হয় না বিপ্লব খুন করেছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কোনো রহস্য নেই বাবা। জব্বার খাঁর সঙ্গে ঋতুর বাবা কাজ করত, ওই সময় তো সে খুন হয়। জব্বার খাঁকে খুনি সন্দেহ করে প্রতিশোধ নেয়ার জন্য বিপ্লব টমিকে খুন করতে পারে। না না, খুনি হিসাবে আমি ভাবের সামনে কে দাঁড়াবো না। ঘোষণা: বিশিষ্ট ব্যবসায়ী জব্বর খাঁর একমাত্র পুত্র টমি এবং শিল্পপতি নাজমুল হক সাহেবকে খুন করে বিপ্লব নামের এই লোকটি আত্মগোপন করেছে। যদি কেউ তাকে ধরিয়ে দিতে পারেন তবে তাকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ঘোষণাটি শুনলেন। ধন্যবাদ। বিপ্লবের চেহারা এখন সবার চোখে চোখে। সে আর এই শহর থেকে বেরোতে পারবে না। আর বিপ্লব জিন বা ফেরেশতা নয়। আমাকে যেন কখনো শুনতে না হয় বিপ্লব হাত থেকে ফসকে গেল। স্যার। জি স্যার। জি, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার শাহিন? সরি বাবলি, আমার একটা জরুরি মিটিং আছে। মাত্র 12 ঘন্টার ব্যবধানে পরপর 2টি মার্ডার, একটি কিডন্যাপ ঘটিয়েছে একই ব্যক্তি বিপ্লব। আমরা যদি বিপ্লবকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে না পারি তাহলে এটা হবে আমাদের ডিপার্টমেন্টের জন্য বিরাট ব্যর্থতা। জি স্যার, আমাদের ব্রিলিয়ান্ট পুলিশ ইন্সপেক্টর শাহিন আপ্রাণ চেষ্টা করছে বিপ্লবকে অ্যারেস্ট করার জন্য। স্যার, আমার বিশ্বাস বিপ্লব এখন এই শহরের বাইরে যেতে পারেনি। টেলিভিশন এবং পত্রপত্রিকা ছাড়াও আমরা রেলপথ, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, বিমানবন্দর সর্বত্র ইনফরমেশন দিয়ে রেখেছি। ঠিক আছে, প্রতি মুহূর্তের অগ্রগতি আমাকে সরাসরি জানাবে। পুলিশ ডিপার্টমেন্টের মুখ সমুজ্জ্বল রাখতেই হবে। স্যার, আসামিদের কোর্টে চালান দিতে হবে, তা সই করে দিন। হ্যালো, পল্লবী থানা। আমি মিসেস পল্লবী বলছি। তুমি কাল যে হুট করে চলে গেলে, আর কোনো খোঁজ খবর নেই কেন? স্যার, এটা পকেট মার। পকেট মারটা কি লেডিস না জেন্টস? কি ব্যাপার, দেশে কি রুগীর আকাল পড়েছে? ক্লিনিকে তো ফোন একটাই, তাই না? সকাল থেকে এভাবে ফোন এঙ্গেজ করে রাখলে ইমার্জেন্সি রুগীরা তো মারা যাবে। ফোন রাখো, এখন আমার জরুরি কাজ আছে। বিকেলে এসে তোমাকে নিয়ে যাব। রাখি। আহ বাবলি। পল্লবী, আমি বিপ্লব। দেখো বিপ্লব, খুন করে আজ পর্যন্ত কোনো খুনি পালিয়ে বাঁচতে পারেনি, তুমিও পারবে না। কোনো সময় আছে, পুলিশের কাছে সারেন্ডার করো। সারেন্ডার করতে আমার কোনো আপত্তি নেই, তার আগে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। না না, আপনার থানায় নয়, পাগলা পেরের আস্তানায় চলে আসুন, একা, সিভিল পোশাকে। হ্যালো, আইনের চোখে আমি সেই ক্রিমিনাল মিস্টার ইন্সপেক্টর যে ধরা পড়লে নির্ঘাত ফাঁসি। পুলিশ ডিপার্টমেন্ট আমাকে ধরার জন্য বিশাল আয়োজন করেছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, সব জেনে শুনেও আমার কথাগুলো বলার জন্য আপনাকে কেন বেছে নিলাম? সেদিন আমার ভাই নিহত রশিদের কেসের তদন্ত নিয়ে এসআই তমিজকে যেভাবে ধমক দিয়েছিলেন, তাতে আমার মনে হয়েছে আপনি একজন সৎ বিবেকবান পুলিশ অফিসার। আমাকে অভিযুক্ত করে পুলিশ রেকর্ডে যে সমস্ত চার্জ নত করা হয়েছে তা সব মিথ্যে, বানোয়াট। আপনি তাহলে টমির খুনি নন? না, সে আমাকে মারতে গিয়ে নিজেই মরেছে। ডাক্তার যদি মিথ্যে পোস্টমর্টম রিপোর্ট তৈরি না করেন তাহলে দেখবেন
তার গায়ে প্রতিপক্ষের কোনো আঘাত নেই। দাঁড়ান মিস্টার বিপ্লব, সরি, আপনার পিস্তল। হ্যান্ডস আপ। পিস্তল আপনার, গুলি আমার। বাই। পুলিশ দুলা ভাই আজকে বোধহয় আর আসবে না, নিশ্চয়ই কোনো ঝামেলায়। ওই যে দুলা ভাই এসে গেছে, আমরা যাই। চল। সরি বাবলি, সরি, সরি ফর লেট। ইংরেজি একটা কথা শিখিয়ে দিয়ে গেছে, তাই নিয়েই থাকো। বিশ্বাস করো বাবলি। বিশ্বাস অবিশ্বাসের দরকার নেই, আমি বুঝে গেছি তোমাকে দিয়ে আমার হবে না। তুমি একজন মহিলা ইন্সপেক্টর বিয়ে করো, দুজনেই ব্যস্ত থাকবে, বিশ্বাসও লাগবে না অবিশ্বাসও লাগবে না। বিশ্বাস করো বাবলি, আমি ইচ্ছে করে দেরি করিনি, দারুণ একটা ঝামেলায় ফেসে গিয়েছিলাম। একটা ক্রিমিনাল। পুলিশের কাজ ক্রিমিনালের সঙ্গে, সেটা সবাই জানে, আর ফলো করে বলতে হবে না। যাই বলো বাবলি, আমি কিছুই মনে করব না। সত্যি আমি একটা সংকটে পড়ে গেছি। সংকট? কি সংকট? একটা ক্রিমিনাল, বেশ কয়েকটি খুনের আসামি, এই শহরে আত্মগোপন করে আছে। তাকে অ্যারেস্ট করার জন্য কমিশনার সাহেব আমাকেই দায়িত্ব দিয়েছেন। তোমার ট্রেনিং যদি মজবুত হয়ে থাকে নিশ্চয়ই ধরতে পারবে, চেষ্টা করে যাও। ঠাট্টা নয় বাবলি, নতুন চাকরি, প্রথম অপারেশনে যদি ব্যর্থ হই। ব্যর্থ হবে না, তোমার চোখ ফাঁকি দিয়ে ক্রিমিনাল তো দূরের কথা, ক্রিমিনালের দাদাও এই শহরে লুকিয়ে থাকতে পারবে না। লুকিয়ে থাকেনি, সে আজ টেলিফোন করে আমাকে একটি গোপন জায়গায় নিয়ে বলল সে নিরপরাধ, কোনো খুন করেনি। অথচ দেশবাসী জেনে গেছে সে খুনি। খবরের কাগজ, টেলিভিশন তার নাম প্রচার করছে। তুমি কি বিপ্লবের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, বিপ্লব। বিপ্লব কোথায়? তোমার সঙ্গে কোথায় দেখা হয়েছিল? তুমি তাকে চেনো নাকি? চিনি মানে? আমার দুলাভাই রশিদের ছোট ভাই। দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা একটু বুঝে নেই। তোমার দুলাভাই রশিদ, বিপ্লব তার ছোট ভাই। তোমার দুলাভাই কি? আমার দুলাভাই রশিদ টমির পিতা জব্বরে অফিসে কাজ করত। কে বা কারা যেন তাকে খুন করেছে, থানায় মামলাও হয়েছে, কিন্তু পুলিশ তার লাশটা পর্যন্ত উদ্ধার করতে পারেনি। আরে সে মামলা তো আমার হাতে। সাক্ষী প্রমাণের অভাবে তদন্তের কাজে এগোতে পারছি না। এই দুনিয়াতে কোনো মানুষই সন্দেহের ঊর্ধ্বে নয়। কি বলতে চান? বলতে চাই না, জানতে চাই রশিদ কিভাবে খুন হয়েছে। এটা কোনো কথা না। এই দেখুন, আজকের পত্রিকাতেই কমপক্ষে 15টি খুনের খবর আছে। এরা যদি সবাই আমার কর্মচারী হতো তাহলে কি আমাকেই জবাবদিহি করতে হতো? একজন কর্মচারীর সামান্য একটা বাসি খুন নিয়ে আপনি আমার কাছে এসেছেন? মিস্টার জব্বার, খুন কখনো সামান্য হয় না। আপনার আইন যদি এতই মজবুত হয়ে থাকে তাহলে আপনাদের চোখের সামনে আমার ছেলেকে খুন করে একটা ক্রিমিনাল দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আপনি তার কি করেছেন? পুলিশের কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা আপনাকে মনে করিয়ে দিতে হবে না। তবে আইনকে ফাঁকি দিয়ে আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল বাঁচতে পারেনি, আর পারবেও না। এক্সকিউজ মি, রাইট, লালো না। এসব কি? কোন পুলিশ অফিসার এ বাড়িতে প্রথম এলে তাকে আমি এভাবেই সালামি দিয়ে বরণ করি। সরি, আমি আপনার বাড়ির পর নই যে আপনি আমাকে বরণ করবেন। এটা কোনো কথা না। বরণ না চাইলে মরণ নির্ঘাত। একটা পিঠা দিন তো।
আমাদের দেখে লোকটি মুখ লুকালো মনে হচ্ছে। ঠিক বলেছিস, চল। আমাকে চিনতে পেরেছে মনে হয়। বসকে কিছু বলা যাবে না। ঠিক বলেছিস শালা। বিপ্লব নামের এই লোকটি আত্মগোপন করেছে। যদি কেউ তাকে ধরিয়ে দিতে পারেন তবে তাকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এই যে ভাই, আপনাদের বাথরুমটা কোন দিকে? এই দিকে। হ্যান্ডকাপ লাগাও। খবরদার। স্যার, হ্যাঁ স্যার, বিপ্লবকে আমরা ধরেছি আপনার ব্লু স্টার হোটেল থেকে। হ্যাঁ, তাড়াতাড়ি গাড়ি সহ লোক পাঠিয়ে দিন। না স্যার, আপনাকে না। হাত কটা খোল। বিপ্লবকে আমার হাতে তুলে দিন। জলদি জলদি জোরে চালাও না। ভাবি, ভাবি, বিশ্বাস করো ভাবি, আমি খুন করিনি, আমি ওসব করিনি। তোমার কসম খেয়ে বলছি, এই জায়নামাজের কসম খেয়ে বলছি, তোমার বিপ্লব নির্দোষ। পুলিশ, আমরা পুলিশ, দরজা খোলুন। দরজা খোলেন। তাহলে ঠিক জায়গায় এসে গেছি। বিপ্লব কই? এই বিপ্লব কই? বিপ্লব, আসো। দেখো, হোল্ড ওদিকে দেখো। এখানে নাই, নাই। এইদিকে কি? এখানে দেখো, নাই। নিচে এইবার নিচে দেখো। নাই।
স্যার আপনি ছোদেন আমি তো ডিস্টার্ব করে কি হবে? সব দিকে দেখলাম স্যার, কোথাও নাই। বিপ্লব যদি 24 ঘন্টার মধ্যে আমাকে কাছে সারেন্ডার না করে তাইলে আপনাকে গোষ্ঠী শুদ্ধা হাজতে ঢুকানো হবে। চলো ছাল ছালকে লাগাবেন না, লাগালেই খবর আছে। যে ভীত সে মৃত, পরাজিত সৈনিকদের জব্বার বাঁচিয়ে রাখে না। এই গুড স্যার, বিপ্লব যেখান থেকে পালিয়ে গেছে সেখান থেকে মাটি এনে শরবত বানিয়ে তোমার খাওয়া উচিত। পিস্তলের মুখ থেকে রক্ত মাংসের তৈরি একটা মানুষ কি করে পালিয়ে যায়? বিপ্লবকে বুলেট প্রুফ। হ্যাঁ, বিপ্লবকে আটকাবার নতুন পথ খুঁজে বের করেছি। নতুন পথ? ওর ভাবির ঠিকানা পেয়েছে স্যার। এটা কোনো কথা না। যাকে আমার দরকার একটা মহিলা নিয়ে টানাটানি। আরে ওই মহিলা তো আমার পায়ের তলার জুতা শুকতলির মতো, যে কোনো সময় পিষে মারতে পারি। আমার দরকার বিপ্লবকে। বিপ্লব! হ্যাঁ, সেই কথা তো বলছি স্যার। ওর ভাবিকে আটকালে বিপ্লবকে পেয়ে যাব, যেমন কান টানলে মাথা আসে। মিলি, তুমি? হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি। এই শহরে এমন কোনো জায়গা নেই যেখানে তোমাকে খুঁজতে বাকি রেখেছি। তোমার কথা জাদু আর কোনোদিনও আমাকে ভোলাতে পারবে না মিস্টার বিপ্লব। আমার এই পিস্তল গর্জে ওঠার আগেই যেখান দিয়ে তুমি এই বাড়িতে ঢুকেছো সেখান দিয়ে বেরিয়ে যাও। মিলি, মিলি, পুলিশ আমাকে তাড়া করছে। আর আর আশ্রয়ের জন্য আমার বাড়িতে ঢুকে পড়েছো? ভেবেছো আশ্রয় পাবে? নো, নেভার। আমার উচিত তোমার মতন স্বার্থপর লোভীকে পুলিশের হাতে তুলে দেওয়া। মিলি, তুমি ভেবেছিলে তুমি ছাড়া টমির হাত থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না? টমির দেওয়া সামান্য কটা টাকার গোলাম হয়ে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। কত টাকা দিয়েছে টমি তোমাকে? 5 লাখ, 10 লাখ, 20 লাখ? কি অপরাধ করেছিলাম আমি তোমাকে ভালোবেসে? তোমার জন্য, শুধু তোমার জন্য টমি আমার বাবাকে খুন করে আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল। বাহ মিলি, বাহ। আমাকে বলছো টমি তোমার বাবাকে খুন করেছে, আর পুলিশের কাছে জবানবন্দি দিয়েছো আমি তোমার বাবাকে খুন করে তোমাকে কিডন্যাপ করেছি। তোমার মিথ্যে মামলা ফেরারি আসামি হয়ে আজ আমি ডাস্টবিন, নালা, নর্দমার কীট পতঙ্গের সাথে জীবন কাটাচ্ছি। বাহ, খুব ভালো নাটক সাজিয়েছো। নাটক সাজিয়েছো তুমি। তোমার মিথ্যে মামলায় সারা দেশবাসী জানে আমি তোমার বাবা নাজমুল হক সাহেবকে খুন করেছি আর তোমাকে কিডন্যাপ করেছি। টমিকে আমি খুন করিনি, অথচ পুলিশের দেয়া সাক্ষীতে আমি টমির খুনি। টমি খুন হয়েছে? হ্যাঁ, তোমাদের বাড়ির ড্রয়িং রুমে তোমার বাবা খুন হওয়ার পর আমি তোমাদের বাড়িতে আসি। সেখানে টমি আমাকে মারতে গিয়ে সে নিজেই মরেছে। টমি খুন হয়েছে সত্যি। পোস্টমর্টম রিপোর্টে টমির গায়ে প্রতিপক্ষের আঘাতের কোনো চিহ্নই পাওয়া যায়নি। বিপ্লব সম্পর্কে আপনার কি ধারণা আপা? ওকে আমি সন্তানের চোখে দেখি, তার গায়ে কোনোদিন কোনো কিছুর আঁচড় পড়তে দেয়নি। সেই ভাবিকে অনেকদিন পর ফিরে পেয়ে আমি তখনই তাকে ছেড়ে চলে আসতে পারিনি। আমি সেখানে ছিলাম ঠিকই, কিন্তু মনটা পড়েছিল তোমার কাছে। ওর মনে কি ছিল আমি জানি না, সে আমার কাছে এসেছিল,
বলল সে কোনো অপরাধ করেনি, সে নির্দোষ। আমি তার কথাকে আমল দেইনি। ওর ভাই খুন হওয়ার পর থেকে ওর জীবনটা একেবারেই বদলে যায়। কিন্তু ওকে আমি কসম দিয়েছিলাম ও যেন কোনোদিন মারামারি না করে। ভাবির দেয়া সেই কসমের জন্য আজ আমি চোরের মতো পালিয়ে বেড়াচ্ছি। খুনি হিসেবে ভাবি আমাকে ঘৃণা করে। নিজেকে নির্দোষ প্রমাণ না করে আমি ভাবির সামনে গিয়ে দাঁড়াবো না। কইছিলাম না পা, বডিগার্ড ভাই এরকম কাম করতে পারে না। বাইরের জগতে এত কিছু ঘটে যাচ্ছে, অথচ আমি তার কিছুই জানি না। তোমার বিরুদ্ধে আমি মিথ্যে মামলা দায়ের করিনি। থানা এজাহারে আমি টমির কথা বলেছি। এবার আদালতে দাঁড়িয়ে তোমাকে আমি নির্দোষ প্রমাণ করব। তার আগে তোমার ভাবির সাথে আমার দেখা হওয়া দরকার। বিপ্লব যদি নির্দোষ হয়ে থাকে তাহলে তার কোনো ক্ষতি হবে না। চলি আপা। আচ্ছা, দরজা খুলুন। কে? পুলিশ, থানা থেকে এসেছি। পুলিশ? স্যার, দরজা খুলছে না তো। তোমাকে? ও হ্যাঁ, তুমি তো মিলিতে বাড়ি কাজের লোক ছিলাম, কিন্তু বড় সাহেব মারা যাওয়ার পরে আপা যে কোথায় হারাই গেল, এখন এই বাড়িতেই কাজ করি। এ বাড়ির মালিক কোথায়? আপনি বাড়ির মালিক? জি আমি। ওই আপনার বাড়িটা একটু তল্লাশি করব। কেন? একজন ক্রিমিনাল এদিকে এসেছে, আপনার বাড়িতে ঢুকতে পারে। কি মনে হয় বিপ্লব এখান থেকে ঢুকেছে? বিপ্লব? ঠিকই বলছেন। কোথায় সে? কি ব্যাপার? এবার 3 বেকা হয়েছে কেন? কোথায় সে? আছে। এইটা হইল বিপ্লব। 2 দলে মারামারি করে আর মাঝখান দিয়ে কপাল ভাঙে আমাদের। ভাগ্যিস ভালো আমরা দেরি করে এসেছি, একটু আগে এলে মাথা ফাটতো। হালকে লাগাবেন না, লাগালে খবর হবে। আয় হায়, সাজলে তোরে এত সুন্দর লাগে, আগে তো বুঝি নাই। বিপ্লবকে সাথে নিয়ে এলে না কেন? নিজেকে নির্দোষ প্রমাণ না করে আপনার সামনে এসে দাঁড়াবে না। আপনার একটা কসম আজ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আপনার কসম রক্ষা করতে গিয়ে সমাজের চোখে আসছে খুন না করে খুনি। হাত পা গুটিয়ে রেখে আজকের সমাজে আমি আগেও বলেছি বিপ্লব ভাই খুন করতে পারে না। যে মানুষকে জীবনে একটি ফুল ছিঁড়তে দেখিনি, সে কিভাবে মানুষ খুন করতে পারে? শিকার আমাদের। আরে রশি ছিঁড়ে পালিয়ে যাবে তো। পুলিশের হ্যান্ডকাপ পরে আসামি পালাতে পারে, কিন্তু ক্রিমিনালদের রশি ছিঁড়ে শিকার পালাতে পারে না। একে আমরা ধরেছি। ট্যাঙ্গো 7। স্যার, তাড়াতাড়ি রূপনগর পানির ট্যাঙ্কের কাছে চলে আসুন। কারাজার তবির সাহেবদের গুলি করেছে। জি স্যার। কারা গুলি করেছে? স্যার, আমি গাড়িতে আসছিলাম। তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। না, হাসপাতালে নিতে হবে না স্যার। স্যার, তুমি জঘন্য লোক। বিপ্লবের ভাইকে খুন করেছে ওই জব্বার খা। তুমি সেটা জানতো? নজমুল হক সাহেবকে খুন করে তোর
মেয়েকে কিডন্যাপ করেছে ওই টনি। টমি খুন হয়েছে নিজে নিজে। বিপ্লবকে জব্বারের লোকেরা ধরে নিয়ে গেছে। পারলে তাকে বাঁচান। সবকিছুর মূলে ওই জব্বার খা। আমার চোখ ফাঁকি দিয়ে এই শহরে লুকিয়ে থাকবে না। ঢাকা শহরটা আমার কাছে টেলিভিশনের একটা ছোট্ট পর্দার মতো। আমি এখানে বসে সব দেখতে পাই কোথায় কি ঘটছে। ওই হারামজাদারা করেছিস কি? মানুষ ফুলের মালা দিয়ে বউকে সাজিয়ে আনে, আর তোরা কোরবানির গরুর মতো বেঁধে এনেছিস। ছি ছি বৌমা, শ্বশুরের নাম ধরে ডাকতে নেই, পাপ হয়। সন্তানের পাপে মরা বাপের আত্মা কষ্ট পায়, আর তোমার পাপে আমার বন্ধুর আত্মা কষ্ট পাক, এটা আমি চাই না। তোর মতো শয়তানের মুখে পাপ পুণ্যের কথা মানে না জব্বার। না না, এটা কোনো কথা না। আমাকে যতই অপমান করো, তোমার প্রতি আমি কোনো অবিচার করিব না। দুঃখ শুধু একটাই, বিয়ের আগেই তুমি বিধবা হয়েছ। তাতে কি হয়েছে? কত বিধবাই তো শ্বশুর বাড়ির জীবন কাটায়। বিয়ের আগে কোনো মেয়ে বিধবা হয় না জব্বার। তোর বাড়িতে জীবন কাটাবার আগে হয় আমার মৃত্যু হবে, না হয় তোর। না 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 না, মৃত্যুর কথা বলো না। মরিতে চাহে না কেহ এই সুন্দর ভুবনে। তোমার বাপ মরেছে আর আমার ছেলে, ব্যাস শোধবাদ। ওই বৌমার হাতটা ফ্রি করে দে। এবার লক্ষ্মী মেয়ের মতো এই দলিলটাই সই করে দাও। তোমারও মরার দরকার নেই, আর আমারও মরার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। ওই ওকে পশুর সাথে জামাতে শামিল কর। তাহলে সেদিন তুই মরিসনি? না না না, এটা কোনো কথা না। হারামজাদারা আমাকে বলল তুই পানিতে ডুবে মরেছিস। কি আশ্চর্য! তোদের সবার মৃত্যু আমার হাতেই লেখা রয়েছে। হ্যাঁ, আরেকজন বাকি আছে। ও এলেই তোদের সবাইকে একসঙ্গে উপরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, বাহ বাহ বাহ, কি সৌভাগ্য আমার! উপরওয়ালার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। পুত্র শোক ভুলে যাব তোকে খুন করে। নাজমুলের মেয়ে মিলিকে বিধবা পুত্রবধূ করে তার সব সম্পত্তির মালিক হয়ে। না 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 না, এটা কোনো কথা না। আমার একমাত্র নয়নের মনির যতটুকু মৃত্যু যন্ত্রণা পেয়েছে, তার চেয়ে অধিক যন্ত্রণা তোকে পেতে হবে। গরুটা গোপাল, এবার ছাদের উপর থেকে ফেলে দে।
হাওয়া খেতে খেতে ওর বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে যাক। রশিদ জীবন দিয়েছে আমার কথার অবাধ্য হয়ে। এই ভেজাল ওষুধ কোম্পানির গোপনীয়তা ফাঁস করে দিতে চেয়েছিল। ঝামেলা শেষ। কাঁদে না, কাঁদে না, কাঁদে না। কাঁদলে বিপ্লবের রুহের আজাব হবে। গুড। দুটা গুড কেন? আমার লক্ষ্মী মামনি, আমি জোরহাত করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে মাফ করে দাও, আমি ভালো হয়ে গেছি। জব্বর,
তোর ছেলে সম্পত্তির লোভে আমার নিরপরাধ বাবাকে আমার চোখের সামনে নির্মম ভাবে হত্যা করেছে। আমি সেই বাবার মেয়ে হয়ে তোর মতন একজন ক্রিমিনালকে বাঁচতে দিতে পারি না। না লাগেনি তো। তোমরা দিকে যাও, কুইক। আপনারা মারামারি পরে আসেন। অপরাধীরা শুধু অপরাধী করে না, সমাজের বুকে অপরাধীর একটি বীজ বৃক্ষ রোপণ করে। সেই বীজ বৃক্ষের এটা কোনো কথা হলো? নিয়ে যাও। চাচু, চাচু। বিপ্লব, তোকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি ভাই। আজ আমি বুঝতে পেরেছি সত্য প্রতিষ্ঠার জন্য যুগে যুগে বিপ্লবের প্রয়োজন হয়। ভাবি, আপন বলতে এই পৃথিবীতে আমার কেউ নেই। যদি আপনার আপত্তি না থাকে, আজ থেকে আপনারা সবাই আমার বাড়িতে থাকবেন। আপত্তি থাকবে কেন? একজন তো আগে থেকেই আছে। তার আগে বিয়েটা হলে ভালো হতো না? কি মজা, কি মজা! একই সঙ্গে খালু আর চাচি পেলাম। আয় হায়, সবাই তো সবার বডিগার্ড পাইছে, আমার কি হবে? আমি